অবশেষে ভারতে বসেই বিডিআর হত্যা নিয়ে মুখোশ খুলে দিল শেখ হাসিনা এবং সেনাপ্রধান নাকি নিজে বাঁচার জন্যই তাকে তাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। বিদ্রোহ চলাকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মঈন আহমেদ তখনকার গুরুত্বপূর্ণ দুই চরিত্র, তাদেরও সাক্ষ্য নিতে চায় কমিশন। ওয়াকারুজ্জামান সাহেব যে রিস্ক নিছে, হাই রিস্ক। এখন আপনি ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে আপনি লেগে গেছেন, আপনি বলতেছেন ও শেখ হাসিনার দূষর, শেখ হাসিনাকে সেভ করতেছে। ফালতু কথা কেন বলেন ভাই? আপনি ওয়াকারুজ্জামান সাহেবের জায়গায় যদি আজিজ স্যার থাকতো, বেনজির স্যার থাকতো, তো আপনি কি করতেন? কিছু করতে পারতেন? বাংলাদেশের মানুষ এইটাই চায়। এই 2-4 কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, এদের কথা ভুলা যায়। এই কুকুরেগুলো হচ্ছে শেখ হাসিনা এখন টাকা দেয়, একজনের 2000-5000 করে টাকা দেয়। ওই সিআরআই আগে তো আপনার ওই যে করতো, কমেন্টে এসে করতো, ওই 50 টাকার বাহিনী, এগুলো হলো সেই 50 টাকার প্র্যাকটিক্যাল বাহিনী। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমি বলেছিলাম যে শেখ হাসিনা সরকার যে সাইদি সাহেবকে যে মেরে ফেললো, এটির জন্য দরকার যেটি পোস্টমর্টেম, এবং পোস্টমর্টেম করবেন ব্রিটিশ আর আমেরিকান ডাক্তার। আর পোস্টমর্টেমটা হবে, জায়গা হবে আপনি কিসে? আমেরিকান এমবাসি। এটা বলছিলাম, ঠিক আছে? কথা কি পরিষ্কার না বেদান আছে? এই আসিফ নজরুল স্যার তখন ঘাতক দালাল নির্মূল কমিটি করতো, তাই না? উনি ছিল মুক্তিযোদ্ধা। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে লিখে নাই। আর কারা রাজাকার ছিল আমি জানি না, কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে আমি কনফিউজ ছিলাম এবং তিনি চ্যালেঞ্জ করেছিলেন। তো আপনারা তো ভাই নতুন পাগল হয়েছেন, আপনারা নতুন পাগল হয়েছেন যে আপনারা জামাত ইসলামের বন্ধু, জামাত ইসলাম আপনাকে দেশ থেকে বের করে দিচ্ছে, সহযোগিতা করছে। এখন আপনি বলতেছেন আপনি বড় বিপ্লবী। তো বিপ্লবীর ধরন আজকে আমি বলছি না, যে যারা বিপ্লব করে। আমার এক বন্ধু ছিল সিলেটে, আমি নাম বলতেছি না, সে বামপন্থী রাজনীতি করতো। তো মাঝে মধ্যে তার বাসায় গেলে দেখতাম সে বুকের মধ্যে, কাগজের মধ্যে লিখে বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনি। এখানে ইউরোপে কিছু লোক আসছে, তারা এখন বিপ্লব করে। তারা রাশিয়ান বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, এইসবের সাথে বাংলাদেশের এই যে গত জুলাই অগাস্টের যে লড়াই হয়েছে সেটা তুলনা করে, আর বলে কি আমরা বিপ্লব করে ফেলবো। এখন এই যে আমি আজকে বলছিলাম ওয়াকারুজ্জামান সাহেব সেনাবাহিনীর প্রধান, তিনি কোন লোক, কোন সেনাবাহিনীর সদস্য? সে সেনাবাহিনীতে থাকা অবস্থায় কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে। আছে একজন, আছে একজন, আমাকে দেখান। আমিও শ্রদ্ধা করছি না। কোন পুলিশ সদস্য গত 16 বছর 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে? বলছে কেউ? আমি বলছি যে ওয়াকারুজ্জামান সাহেব যে রিস্ক নিছে, হাই রিস্ক। এখন আপনি ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে আপনি লেগে গেছেন, আপনি বলতেছেন ও শেখ হাসিনার দূষর, শেখ হাসিনাকে সেভ করতেছে। ফালতু কথা কেন বলেন ভাই? আপনি ওয়াকারুজ্জামান সাহেবের জায়গায় যদি আজিজ স্যার থাকতো, বেনজির স্যার থাকতো, তো আপনি কি করতেন? কিছু করতে পারতেন? পারতেন। আমরা অতি বিপ্লবী না, আমরা চুরি করি না। আমি চুরি করি নাই ব্যক্তিগতভাবে, আমি 2 নম্বরে ওষুধ প্রস্তুত করি নাই। কোন হারামজাদা বলতে পারবে না কারো কাছ থেকে 1 টাকা নিছি। বসুন্ধরা গ্রুপ থেকে কোনো সুবিধা নেই নাই। ওই যে কতগুলো আছে না, এসালাম মাসুদ, তারপর আপনি কি সামিট গ্রুপ, এইসব গ্রুপ থেকে কি আমি কি টাকা খাইছি? বেটা কথা বলবেন, হিসাবে বলবেন, মুখ সামলে কথা বলবেন। কারো কাছ থেকে টাকা নিতে হয় নাই আমাদের। এবং আমি সোশ্যাল ক্লাইমার নামে অনেকদিন বলেছি, কারো কাছ থেকে 1 টাকা নেই নাই, নিব না জীবনে, এটা বলতে পারি। আপনি কি করেন আমরা সব জানি, কে কি করেন আমরা জানি, কোথায় কে কি ডিল করেন অনেকে বলেন বলার জন্য। আপনি যেদিন দেখবেন আমি কালকে অফ হইয়া গেছি সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো মিডিয়ায়, আপনি বুঝে নিয়েন যে সজ্জদের সাথে ডিল হয়ে গেছে। তবে কোনো আরামজাদার কোনো সাহস নাই আমার সাথে ডিল করা, আমার সাথে কথা বলা। আমাকে কিনবে আসে পৃথিবীতে কোনো লোক নাই।
কারণ আমি তো তোর মতো গরিব না বেটা। এই 2-4 জন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, এদের কথা ভুলা যায় না। এই কুকুরেগুলো হচ্ছে শেখ হাসিনা এখন টাকা দেয়, একজনের 2000-5000 করে টাকা দেয়। ওই সিআরআই আগে তো আপনার ওই যে করতো, কমেন্টে এসে করতো, ওই 50 টাকার বাহিনী, এগুলো হলো সেই 50 টাকার প্র্যাকটিক্যাল বাহিনী। এরা এখন রাজপথে নেমে তারপরে এগুলি বলছে। আমি আমার এই ভিডিওতে যে কথাগুলো বলবো, এই যুক্তির যদি কেউ মানে বিপরীত কোনো পাল্টা যুক্তি দিতে পারেন, আমি আপনার কাছে মাইনে নেব। জনগণ যেটা মানে সেটা আপনাকে শুনতে হবে। 7ই মার্চ নিয়ে শুরু করি। 7ই মার্চ কি বলা হচ্ছে? এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমান নিজের সেই ঘোষণা এখনো পর্যন্ত অনলাইনে আছে, সেই ঘোষণা মানে না, সরাসরি বলছে যে উই রিভোল্ট, আর সরাসরি যুদ্ধে নেমে আসার জন্য মানুষকে বলছে, সেটাও স্বাধীনতার ঘোষণা। আর শেখ মুজিবের সোহরাওয়ার্দী উদ্যানে আপনার এই বাদাম বিক্রি করা এক মানে মোটা গলা তো সুন্দর ছিল, এই ঘিয়ে ভাজা গলার এক বক্তব্য দিয়া তিনি হয়ে গেলেন স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণা জাতির আব্বা বলে সে। স্বাধীনতাই চায় না। শেখ মুজিবকে বাংলাদেশে মানে বয়কট না খালি, ওরে বাজেয়াপ্ত আজীবন ব্যান করে রাখতে হবে, ওর নাম কেউ যেন মুখে না আনে। কারণ ও বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, স্বাধীনতার পরে এই দেশকে পরাধীন করে গিয়েছে এই শেখ মুজিব। এই দেশের সংবিধান, যে সংবিধান দিবস বাতিল করা হয়েছে, যে কারণে মানে এই বিপ্লবী সরকারের প্রতি সবচাইতে ভালোবাসা, সেটা হচ্ছে তারা ঠিক পয়েন্টগুলোতে হাত দিয়েছে। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান বাংলাদেশের সংবিধান না। আপনারা লেখা দিলাম, গ্যারান্টি দিলাম, কেউ যদি প্রমাণ করতে পারে, এই যে ডক্টর কামাল এলো দুনিয়ার আবাল আর দুনিয়ার চোর, একটা মহা চোর, জীবনে কোনোদিন কোনো জায়গায় সফল হইতে পারেনি, সে বলে সংবিধান লিখে ফেলছে। ও কোথাকার কোন জায়গার সংবিধানের কি বিশ্লেষক, ও কোথায় সংবিধান নিয়ে পড়াশোনা করছে আমার বলেন আপনি। এই কামাল যে সংবিধানটা লিখছে, সে বলল 2বার সে কি বলে নির্বাচনে আসছিল, নির্বাচনে শেখ মুজিবে একটা আসন দিয়ে তার এমপি বানায়, তারপর মন্ত্রী করা হয়েছে টেকনোক্রেট কোটায়। এই হচ্ছে ডক্টর কামাল। এরপর এক রাজনৈতিক দল গঠন করলো, সেই রাজনৈতিক দল হিরো আলমের কাছে মেম্বারি নির্বাচন করে পাশ করে আসতে পারবে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে। এ হচ্ছে ডক্টর কামাল। 2 দিন তারে 18 সালে নির্বাচনের আগে জায়গা দেওয়া হলো, বিএনপির সাথে বিভিন্ন জনসভা টভায় নিয়ে তারে বস মানা হলো। এই বস মানার পরে সে ওইখানে শেখ মুজিবরে নিয়ে করে, আর জিয়াউর রহমানের নাম মুখে নিতে তিনার লজ্জা লাগে। এগুলি আবার বিএনপির লোকজন মেনেও নিল। যাক, ওই আলোচনায় যাচ্ছি না। সংবিধানটা বাংলাদেশের কেউ তৈরি করে নাই। এই সংবিধান তৈরির আগ পর্যন্ত একটা জায়গায় 69, 68, 62, 52, 54 যে কোনো জায়গায় যদি 71-এর মুক্তিযুদ্ধের আগেও ঘোষণাপত্রের কোথাও যদি দেখতে পান আপনি, যেখানে বলা আছে যে ধর্ম নিরপেক্ষতা আমাদের রাষ্ট্রের কোনো চাহিদা ছিল, কোথাও নাই। কেউ বলে নাই 6 দফা, 9 দফা, 19 দফা, যত দফা আছে আপনি এক দফার কোথাও দেখাবেন যে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলাম। কেউ চায়নি। এখানে সব ধর্মের মানুষ থাকবে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিসের জন্য হবে? ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন এক রাষ্ট্র, সেই ধর্মহীনতাই এখন আমাদেরকে চেপে বসেছে। গত 15 বছরে শেখ হাসিনা যেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কংগ্রেসের যেই 4 মূলনীতি, সেই 4 মূলনীতি দিয়ে আমাদের সংবিধান রচনা করে দিয়ে বলেছে এটাই আমাদের সংবিধান। এটা বাংলাদেশের সংবিধান না, ভারত এই সংবিধান এই শেখ মুজিব যখন লন্ডন থেকে বাংলাদেশে আসে তার হাতে ধরিয়ে দিয়েছে, সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। এই সংবিধানের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ছিল অবৈধ। এইটা কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নাই, এটার কোনো আইনি কোনো ভিত্তি নাই। কারণ 70 সালে যেই এমপিরা পাকিস্তানের এমপি ছিলেন, সেই পাকিস্তানের এমপিদের মধ্য থেকে 34 জন গণপরিষদ সদস্যকে নিয়ে শেখ মুজিব একটা সংবিধান বানায় ফেললেন। এইটা কখনো সংবিধান হইতে পারে না। সো এই সংবিধান দিবস বাতিল করেছে, এটা এই জায়গাগুলো হাত দেওয়াতে এই যে বিপ্লবী সরকার, তাদেরকে ধন্যবাদ। 7ই মার্চের কথায় আসি। 7ই মার্চে কি বলা হয়েছে? সে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছাড়তে হবে, তারপরে তাকে অধিবেশন ডাকতে হবে, তার সাথে বসতে হবে। জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিলে, অর্থাৎ শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানাইলে আর কোনো কিছু না। চলে গেল 7ই মার্চ। 7ই মার্চের পরে আসলো 25শে মার্চ। এই মাঝখানে আলোচনা, নানান পক্ষের সাথে শেখ মুজিব চেষ্টা করেছে আলোচনা করে সে প্রধানমন্ত্রী হইতে, হয় নাই। না হওয়ার পরে কি হইল? 25শে মার্চ একটা গ্যাঞ্জাম হইল। সেই গ্যাঞ্জাম হওয়ার পরে শেখ মুজিব স্ত্রীর কাপড় চোপড় ইস্ত্রি করে
পাকিস্তানের আর্মির জন্য অপেক্ষায় থাকলেন যে আর্মি আসবে আর তিনি তাদের হেলিকপ্টারে করে তারপরে পশ্চিম পাকিস্তানে চলে যাবেন। তিনি চলে গেলেন, তার জন্য ফ্লাইট রেডি, তিনি চলে গেছেন আপনার পশ্চিম পাকিস্তানে। যাওয়ার আগে কি হইল? যাওয়ার আগে তার বাসায় গেল এই তাজউদ্দিন আহমেদ, তারপরে তার সাথে আরো কয়েকজন, যাদের কিনা তার কথা ছিল যে করার একসাথে আত্মগোপনে যাওয়ার, সেখান থেকে তারা গেরিলা যুদ্ধ পরিচালনা করবে। সেই যুদ্ধ হইল না। কেন হইল না? এর কারণ হয়েছে শেখ মুজিবের একটা ঘোষণা দেওয়ার কথা ছিল, তাদের সাথে না যেয়ে সে বললো আমি চলে যাবো ওকে। তখন তারা বললো আপনি তাহলে একটা ঘোষণা দিয়ে যান। তারা টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে। টেপ রেকর্ডারে শেখ মুজিবকে যখন বলা হলো, শেখ মুজিব বলল যে না, আমি এই ঘোষণা দেব না, এই ঘোষণা দেয়া যাবে না। তখন বললো আমরা লিখে এনেছি, আপনি লিখিতটা করেন। তো এই লিখিতটা সে আপনার ওর কাছে সিগনেচার নিতে চাইলো। সে বললো না, আমি এটা সাইন করবো না, সাইন করলে পাকিস্তান সরকার আমার রাষ্ট্রদ্রোহী হিসাবে তখন ফাঁসি দিয়ে মারবে। আচ্ছা, এই যে কথাটুকু এই যে বললাম, এই আমার এই লাস্টের 30 সেকেন্ডের যে কথাটুকু বললাম, এই কথাটুকু আমার কথা না, কিন্তু এই যেইটুক কথা বললাম 27 তারিখের আগে ওই যে রাতে সে যে রেকর্ড দিতে চায় না, এই সাইন করতে চায় না, এই সব তাজউদ্দিন আহমেদের কথা। তার মেয়ে তার বইতেই লেখাগুলো লিখেছে। জান, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বই পড়ে দেখেন, সম্ভবত 145 নম্বর পাতায় আছে। সো এই শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে বলো, তাজউদ্দিন বেশি কথা বলো না, বাড়িতে যাও, নাকে তেল দিয়া ঘুমাও, 27 তারিখ হরতাল। এই যেটা বললাম এইটাও তাজউদ্দিন আহমেদ বলেছেন, তার মেয়ে তার বইতে সেই কথাটা লিখেছেন যে নাকে কোট আনকোট, নাকে তেল দিয়ে গিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল। এটা হচ্ছে শেখ মুজিবের কথা। এই কথা বলে তারপরে তিনি চলে গেলেন পাকিস্তানিদের সাথে, পাঞ্জাবি ইস্ত্রি করা পাঞ্জাবি বাক্স টাক্স নিয়ে চলে গেলেন। জামাই বাবুর মতো জামাই আদরে থাকে তারে নিয়ে বলে পাকিস্তানে নিয়ে নাকি কবর টবর খুঁড়ছে, এই সেই নানান ধরনের গাঁজাখুরি গল্প টল্প সাজায় তারপর পাকিস্তানিদের হয়ে আবার তিনি চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে সেখানে আসার পথে তিনি বাংলাদেশে তখন আবার ইন্ডিয়ার কোরামে ঢুইকা তখন আবার তিনি ইন্ডিয়াপন্থী। সো এই বদমাইশ ছিল বেসিক্যালি একটা ক্ষমতা লোভী। ক্ষমতার জন্য সে সব কিছু করতে পারত। এই সোহরাওয়ার্দী সহ শেরে বাংলা সহ নানান এখানকার যত নেতারা ছিল সবাই মিলে তাকে বলা হলো যে আমরা পশ্চিম পাকিস্তানিদের সাথে মিশব না। সে যায় গোপনে 4 দিনের চূড়ায় মঞ্চে হয়ে গেল। আপনারা শেখ মুজিব সম্পর্কে এখন যে যত কথাই সুন্দর করে বলেন, এটা তো আমি অন্তত শুনবো না। আমার এই ইউটিউব চ্যানেলে 5-6টা ভলিউম আছে, ওইখানে দেখেন। আমার নিজের কথা না, ওইখানে বইগুলো লেখা আছে, কার কার বই। আপনি ছোট লেখকের মধ্যেও যদি বলেন যারা এখন জীবিত আছে, যারা না মানতে চান, তোফায়েল আহমেদ, আচ্ছা মনসুর আহমেদ, তারপরে আতাউর রহমান খান, তারপরে এই কি বলে তাজউদ্দিন আহমেদের মেয়ের, এইসব বইটইগুলি পড়েন। তারপরে ওই যে কি বলে আরে নাম কি ভুলে গেছে, যাই হোক কয়েকটা বই আছে আপনাদেরকে, এগুলি থেকে যদি আপনি পড়েন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে রাজনীতির 3 কাল, আমার দেখা রাজনীতির 50 বছর, এগুলি পড়লে আপনি বুঝতে পারবেন। তারপরে আরো সুন্দর বুঝতে পারবেন মেজর জলিলের বই পড়লে। মেজর জলিলের বইতে খুব সুন্দর করে বর্ণনা করা আছে শেখ মুজিব কত বড় লেভেলের একজন বাটপার ছিল। সো এগুলি যদি আপনি মনে করেন কোনো কিছুই বিশ্বাস করলেন না, বাদ। শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করলো, সে ইন্ডিয়া থেকে এই লন্ডন থেকে সে ইন্ডিয়া হয়ে তারপর বাংলাদেশে আসলো, পিছনে সব আমরা মাফ করে দিলাম। দেশ স্বাধীন হয়েছে, দেশটা এবার সুন্দরভাবে চলবে। দেশটা কেন স্বাধীন হইল? দেশটা শেখ মুজিবের 7ই মার্চের ভাষণও যদি আপনি বিশ্বাস করেন, সেখানে সে বললো কি অধিকার চাই, মানুষের অধিকার চাই। তো সেই অধিকার তিনি 72 থেকে কি করলেন 75 পর্যন্ত? অধিকার হচ্ছে কথা বললেই গুলি, খুন, গুম, ক্রস ফায়ার, তারপরে মানুষের দুর্ভিক্ষে না খাওয়ায় মারা, সবকিছু শেখ মুজিবের এই 4 বছরে বাংলাদেশের মানুষ, 3.5 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে। শেখ মুজিবের পরিবারের লোকজন এই দুর্ভিক্ষের সময় তার বন্ধু এই যে গোলাম মোস্তফা, গাজী গোলাম মোস্তফা, ঢাকা জেলা তখন আওয়ামী লীগের সভাপতি, সে আর তার ছেলে ওই যে কামালের বন্ধু যেটা, এদেরকে নিয়ে শেখ মুজিব এমন একটা তৈরি করলো, ওদিকে সেরনিয়াবাদ সহ শেখ মুজিবের পরিবারের লোকজনকে নিয়ে এমন এক দুর্বৃত্তায়নের এক দেশ বানিয়ে গিয়েছিলেন। সেই দেশের সব শেষ
কফিনে আপনার পেরেকটা ছিল হচ্ছে বাকশাল। যেই ব্যক্তি বাকশালের মতো কোনো রাজনীতি চলবে না, সব দল বাদ দিয়া শুধু ওনার একটা দল থাকবে, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এটা ছিল তো তাদের এই বাকশালের আপনার স্লোগান। সো সেই বাকশালী বাংলাদেশে তার নাম মুখে নিলে তার মানে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত, তার বিচার হওয়া উচিত যে তার মতো একটা বদমাইশ বাংলাদেশের, তার বিরুদ্ধে এই যে জাসদের নেতা সহ অন্তত 15,000 বা 30,000 যে নেতাকর্মী খুন, সেই খুনের জন্য শেখ মুজিবের বিচার হওয়া উচিত। 74-এর দুর্ভিক্ষে এই যে মানুষের তারা বিদেশ থেকে কোটি কোটি টাকা এসছে, সেটা চুরি করে খাওয়ার জন্য শেখ মুজিবের বিচার হওয়া উচিত। যেই যে ঘটনাগুলি ঘটেছে সেই সব ঘটনার জন্য শেখ মুজিবের বিচার হইতে হবে। কেন বাকশাল গঠন করেছিল, গণতন্ত্র হত্যা করে 3.5 বছরের বয়সের একটা দেশকে কিভাবে তিনি একনায়কতান্ত্রিক একটা দেশ বানাতে পারেন, এটার জন্য তার বিচার হওয়া উচিত। সো শেখ মুজিব এই দেশের জাতির পিতা হইতে পারে না কোনো কারণে না, কোনো দিক থেকে, যুক্তি অযুক্তি যেমনি বলেন, কোনো দিক থেকে শেখ মুজিব খালি কেউ বলে নাই। এই কারণে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা আমার ভিডিওতে, যখন এই ভিডিও বানিয়েছি প্রথম ভিডিওর পরে আমার মনে আছে মানে শরীর এই কয়েকদিন খুব মানে জ্বর লাগতো জানেন, ওই সময় যখন কিনা এগুলি ভিডিওগুলো দিতাম। কি হয়, এই ভিডিও দিলেই একটা বাসায় পুলিশ যাইতো, ভিডিও দিলেই বাসায় পুলিশ যাইতো। হ্যাঁ, তো কয়েকদিন এই প্যারা নিতে হইতো বাসা থেকে, বাড়ি থেকে, মনে করেন যেটা সত্য কথা, এখন বললে তো সমস্যা নাই, কিন্তু আমার ভাই বোন আমাকে কেউই তো সাপোর্ট করে নাই। তারা সবাই এটা যখনই করতাম এটা নিয়ে বকাবকি করতো, তাদের সাথে এমনও এক ভিডিও দেওয়ার পরে আর দেশ থেকে কেউ ফোন দিলে 3-4 দিন ফোন রিসিভ করতাম না, কারণ জানি যে ফোন দিয়ে এখন বকাবকি করবে। তো তাদের উপর দিয়ে এই প্রেশারগুলো গিয়েছে, এই প্রেশার নিয়ে তারপরে এই ভিডিওগুলো করতে হয়েছে। ভিডিওগুলো দেখেন, সেখানে শেখ মুজিব কত বড় মাপের একটা বদমাশ, এটা সেখান থেকে বুঝুন। আমি এমনিতে তার সাথে তো আমার ব্যক্তিগত সমস্যা নাই না, আওয়ামী লীগকে কেন ঘৃণা করি, কারণ এই কারণে শেখ মুজিব কখনো পাকিস্তানের কখনো ভারতের, যখন যার পক্ষে তার সুবিধা এসেছে তখন সেটা করেছে। অতএব শেখ মুজিবকে বাংলাদেশে ব্যান করতে হবে। আমি মনে করি আসিফ মাহমুদ তিনি যেই ফেসবুকে যে পোস্ট করেছেন, আসিফ নাহিদ আপনাদের কাছে অন্তত এইটুকু প্রত্যাশা, বাংলাদেশের মানুষ আপনারা সরাসরি এই যারা রক্ত দিয়েছে তাদের ওইখান থেকে, ওই রাস্তা থেকে আপনারা উঠে এসেছেন। আপনাদের কাছে অনুরোধ, এই খেলাধুলা এগুলির পাশাপাশি রেখে আপনারা এই সংস্কারটার দিকেই নজর দিবেন। আপনাদের সাথে বাংলাদেশের মানুষ আছে। 15ই আগস্ট না শুধু, আমি মনে করি এই 16ই ডিসেম্বর, যেটাকে ভারত তাদের বিজয় দিবস হিসাবে পালন করে, আমাদের যদি বিজয় দিবস পরিবর্তন করার সুযোগ থাকে যে 16ই ডিসেম্বরে সেখানে পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে লিখে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটার নাম স্বাধীনতা না, এটা আমাদের বিজয় না, আমাদের বিজয় ওই দিন হয়নি। বিজয় যদি হয়ে থাকে তাহলে এই 5ই আগস্টকে আপনারা বিজয় দিবস হিসাবে ঘোষণা করেন। এটা আমাদের বিজয় দিবস, আসল বিজয় হয়েছে আমাদের এই 5ই আগস্ট। সো বিজয় দিবসটা এটা করা যায় কিনা, এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, পরামর্শ থাকলো। আর যারা এটা নিয়ে ব্যাপক কথাবার্তা বলছেন, এদের থেকে এত নজর দেওয়ার কিছু নাই। এরা রাস্তার এই 50 টাকার পার্টি, আওয়ামী লীগ টাকা দেয় আর কথা বলে। এরা আওয়ামী লীগের জন্য এমনিতেই মন থেকে কথা বলে। তারাও জানে 7ই মার্চ কি, তারাও জানে 26শে মার্চ কি ঘটেছিল, শেখ মুজিব কি ছিল, হাসিনা কি ছিল, এগুলি সবই তারা জানে, কিন্তু বলবে না, কারণ ওই যে পয়সা পায়, এই জন্য তারা বলতে পারছে না। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে নানা প্রশ্ন করা হয়। এবার এই ব্রিফিংয়ে বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে শারাফত হুসাইন নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 57 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। অ্যাডভোকেট উদয় তাসপির মাধ্যমে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ দায়ের করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ড মামলা নিয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, সবশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই, তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজখবর নেবে। আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং এটি আটক বা বন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভিতর দিয়ে পার করেন। এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকেও ট্রমার ভিতর দিয়ে যেতে হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানায়। এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি। বিডিআর বিদ্রোহের ঘটনায় পলাতক শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশনার। এজন্য কূটনৈতিক আলোচনা ও তথ্য সংগ্রহের জন্য সাহায্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি। বিডিআর বিদ্রোহের 16 বছর পূর্ণ হচ্ছে দিন 5 পরেই। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির সেই ঘটনায় দেশ হারায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। পরে তদন্ত পুনঃতদন্তে কম হয়নি জলঘোলা। চলছে বিচার কাজ, তবুও আস্থা ফেরেনি কোনো পক্ষের, থামেনি তর্ক বিতর্কও। সত্য জানতে এবার মাঠে নামে অন্তর্বর্তী সরকার। গঠন করেছে একটি স্বাধীন তদন্ত কমিশন। রাজধানীর সায়েন্স ল্যাবে BRICM ভবনে সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরে কমিশন। এ সময় সভাপতি জানান, বিদ্রোহে নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে সহ এ পর্যন্ত 37 জনের সাক্ষ্য নিয়েছে কমিশন। কমিটি হয়েছিল, সেইগুলো ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। তবে এই যে তদন্ত, যেটা আমরা তো এমনিতেই বললাম যে পারভিউটা আছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র, এখানে ইন্ধনদাতা, আলামত ধ্বংস করেছে কে, এইসব এটাকে প্রতিরোধ করা যেত কি যেত না, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা তদন্ত করছি। এটা কোনো তদন্ত নয়। বিদ্রোহ চলাকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তখনকার গুরুত্বপূর্ণ 2 চরিত্র। তাদেরও সাক্ষ্য নিতে চায় কমিশন। জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল, কেন মানুষ অফিসার নিহত। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে প্রচার করছি না যে কাকে আমরা চাই, কোন দেশে সে আছে। শুধু তাই নয়, এই ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে অনুরোধ করে তদন্ত কমিশন। তবে তাদের পরিচয় ও সংখ্যা প্রকাশে রাজি হননি। তদন্তের সাথেই এটা গোপন রাখা প্রয়োজন বলে মনে করি। তো আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।